তাহলে আমাদের প্রথম অধ্যায় কি ছিল? পর্যটকদের দৃষ্টিতে ভারত। তার মধ্যে অলবিরুনি কমপ্লিট হয়েছে, মার্কো পোলো কমপ্লিট হয়েছে, ইবন বতুতা কমপ্লিট হয়েছে। তাহলে এখন 4 নম্বরে কাকে পড়বো? আব্দুর রাজাক। আর একজন পড়ে থাকবে 5 নম্বরের ফাঁসোয়া বার্নিয়ে। তাহলে আমাদের প্রথম অধ্যায় কি হয়ে যাবে? পুরো কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেকবারে এই পিডিএফ যে আলোচনা, অর্থাৎ আব্দুর রাজাক বলো, ইবন বতুতা বলো, মার্কো পোলো, অলবিরুনি বলো, প্রত্যেকটার আলোচনার শেষে কি আছে? গুরুত্বপূর্ণ কি আছে? এমসিকিউ প্রশ্ন আছে, যেগুলো ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আব্দুর রাজাক। 4 নম্বর পর্যটক, তাই তো? 4 নম্বর পর্যটক আমাদের সিলেবাস আছে আব্দুর রাজাক। তাহলে প্রথমেই জেনে নেব আব্দুর রাজাকের পরিচয়, জন্ম, সম্পূর্ণ নাম, ভারতের আগমন, উল্লেখযোগ্য গ্রন্থ এবং উনি কবে পৃথিবী পরিত্যাগ করে স্বর্গে চলে যান। হচ্ছে পরিচয়, দেখি উনি কি ছিলেন। বলছে উনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং কি ছিলেন? পর্যটক ছিলেন। তাহলে কি কি ছিলেন? পণ্ডিত আর পর্যটক। আগের দিনকে আমরা যাকে বললাম ইবন বতুতা, উনিও কিন্তু কি ছিলেন? উনিও কিন্তু পণ্ডিত এবং পর্যটক এই ছিলেন। জন্ম, এমনি এদিকে থাকা। এরপর কি আসছি আমরা? জন্মে কি থাকছে না? 7ই নভেম্বর কত? 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে, যার বর্তমান নাম হচ্ছে আফগানিস্তানের কোথায়? এটা বর্তমানে কোথায় অবস্থিত? আফগানিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? যে তার পরিচয়, তিনি কি ছিলেন? পণ্ডিত এবং পর্যটক। কবে ল্যান্ড করেন পৃথিবীতে? 1413 খ্রিস্টাব্দে 7ই কি নভেম্বর। আর সেই জায়গার নাম হচ্ছে পারস্যের হিরাট শহরে, যেটি বর্তমানে কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। এরপর চলে যাবো আমরা আব্দুর রাজাকের সম্পূর্ণ নাম। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে কামাল উদ্দিন আব্দুর রাজাক ইবন ইসাক সমরকান্তি। এরপর চলে আসছে আমাদের ভারতের আগমন। উনি কবে ভারতে আসেন? 1442 খ্রিস্টাব্দে। ল্যান্ড করেন কত? 13। তাহলে আমরা যদি 42 থেকে 13 বাদ দিই, তাহলে কত বছর হচ্ছে? 9-2 কত বছর? প্রায় 29 বছর যখন বয়স, হিসাব মতো যখন উনার 29 বছর বয়স, তখন উনি কি করছেন? ভারতে আসেন। অর্থাৎ 1442 খ্রিস্টাব্দে মাতলা উস সাদাইন, গ্রন্থ, উনি যে গ্রন্থে উল্লেখ করেছেন ভারতের সমস্ত বর্ণনা। দেখো, আমরা যে আগের যে পর্যটকগুলো পড়লাম, অলবিরুনি বলো, ইবন বতুতা বলো, মার্কো পোলো বলো, সবার একটা করে কি আছে? গ্রন্থ আছে। সেই গ্রন্থেই তো করে কিছু কিছু বর্ণনা করেছে। তাহলে এখানেও উনি যে ভারত সম্পর্কে যে বর্ণনা করেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহুরিন। থাকছে মৃত্যু, অর্থাৎ পটলডাঙ্গার টিকিট, তাই তো? 1482 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তিনি হিরাটেই কি করেন? মৃত্যুবরণ করেন। যেমন ইবন বতুতা যেখানে জন্মগ্রহণ করেছেন, ওখানে উনার মৃত্যু হয়েছিল। এখানেও সেটাই, উনি হিরাটে জন্মগ্রহণ করলেন এবং হিরাটে তার কি হলো? মৃত্যু হলো। দেখো ভারত সম্পর্কে কি বলেছে, যে মধ্যকালীন পূর্বে দক্ষিণ ভারতের কালিকট এবং বিজয়নগর সমাজ সংস্কৃতি, প্রশাসন, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে বিশদ তথ্য প্রদানের ক্ষেত্রে পার্সিক পর্যটক ও পণ্ডিত আব্দুর রাজাক, তাহলে উনি কোথাকার পর্যটক ছিলেন? একটা শর্ট প্রশ্ন পেলাম, কোথাকার? পার্সিক। তাহলে পার্সিক আব্দুর রাজাকের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, উনি কোথায় এসেছিলেন? কালিকট বন্দরে ও বিজয়নগর, তাই তো? কালিকট আর বিজয়নগর আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আগের ভিডিওতে কে ছিল? ঐতিহাসিক ইবন বতুতা। উনিও কোথায় এসেছিলেন? কালিকট বন্দরে এসেছিলেন। এবং কালিকট বন্দর কি, তা বিস্তারিত আগের ভিডিওতে আমাদের আলোচনা করা আছে। এরপর চলে যাবো আমাদের আব্দুর রাজাকের পিতার মৃত্যুর পর, অর্থাৎ 1437 খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট মির্জা শাহরুখের, কি নাম? মির্জা শাহরুখের সুনজরে আসেন এবং তার দরবারে কাজী হিসাবে নিযুক্ত হন। ইবন বতুতাও কি করেছিলেন? কাজী হিসাবে নিযুক্ত ছিলেন। আর শাহরুখ তার রাজদূত হিসাবে কালিকটের, অর্থাৎ দক্ষিণ ভারতের জামোরিন শাসকের দরবারে পাঠান আব্দুর রাজাকে। আনুমানিক 1442 খ্রিস্টাব্দ থেকে 1445 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দেশে ছিলেন। তাহলে আবার একটা শর্ট প্রশ্ন, তিনি ভারতে কত বছর ছিলেন? সে সালটা কত? 1442 থেকে কত? 1445। আচ্ছা, এসছিলেন কবে? 1442। তাহলে 42 থেকে 35 কত বছর? 3 বছর। এই সময় রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে যাওয়ার সুযোগ পান, অর্থাৎ 1445 খ্রিস্টাব্দ নাগাদ তিনি নিজ দেশে আবার কি করেন? ফিরে যান। দেখো ভারত সম্পর্কে, তাহলে ভারত সম্পর্কে তো অভিমত অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তাহলে ভারত সম্পর্কে সমাজ, মানে ভারতের সমাজ কেমন ছিল? অলবিরুনিও আলোচনা করেছে ভারতের সমাজ কেমন ছিল, ইবন বতুতাও আলোচনা করেছে, ঠিক আছে, মার্কো পোলোও আলোচনা করেছে, আবার এখন কি আলোচনা করবে? আব্দুর রাজাকও আলোচনা করবে যে সমাজ জীবন কেমন ছিল। বলছে কালিকটের সমাজে ব্রাহ্মণ, যোগী সহ অনেকগুলি শ্রেণীর অস্তিত্ব ছিল বলে উল্লেখ করেছেন। আব্দুর রাজাক যদিও তার প্রত্যেককে বহু দেবতা এবং মূর্তি পূজার মূল নীতিগুলিতে বিশ্বাসী ছিলেন, তবে প্রতিটি সম্প্রদায়ের কিছু নির্দিষ্ট প্রথা এবং রীতির লক্ষ্য করা যায়। দেখো বলছে এখানে ব্রাহ্মণ এবং যোগী থাকলেও
ওদের মধ্যে যে পূজা পার্বণের যে বিষয়, সেই বিষয়গুলো আবার কি ছিল, ভিন্ন ভিন্ন কি ছিল, যুক্তি ছিল। এরপর চলে আসছে কালিকট বন্দর। দেখো কালিকট বন্দরে একটা সুন্দর কি দেওয়া হয়েছে, তৎকালীন সময়ের কি দেওয়া হয়েছে, একটা ছবি দেওয়া হয়েছে। যদি সময় করতে পারি ম্যাপ থেকে বের করে দেখানো হবে যে কলকাতার মধ্যে অবস্থিত কালিকট বন্দর কোথায় এবং সেগুলি কেমন। এরপর চলে যাবো আমাদের রাজ্জাক, তাই তো, আব্দুর রাজ্জাক কালিকট বন্দরের সুন্দর বর্ণনা দিয়েছেন। তার মতে এই বন্দরটি হরমুজ ও ওরমুজ বন্দরের মতোই ব্যস্ত এবং নিরাপদ। এখানে মক্কা ও হাজ্জাজ এর অন্যান্য অঞ্চল থেকে প্রচুর বাণিজ্য জাহাজ পণ্য নিয়ে আসে। তাছাড়া আবিসিনিয়া ও সন্নিহিত এলাকা থেকেও বণিকদের এখানে পণ্য নিয়ে আসেন। আর কি থাকছে না, বন্দরের শুল্ক কর্মীরা ছিলেন খুবই সৎ, দক্ষ এবং বিশ্বস্ত। কালিকট বন্দরে বহু মুসলমান বসতি স্থাপন করেন। এখানে নির্মিত দুটি সুন্দর মসজিদে তারা প্রার্থনা করতে থাকেন। এখান থেকে আমরা বিশেষ কিছু শর্ট পাচ্ছি না। কালিকট বলছে 1442 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে আব্দুর রাজ্জাক যাত্রা শুরু করেন। দেখো আগে আমরা কি জানতে পেরেছিলাম, শুধু সালটা জানতে পেরেছিলাম যে উনি কালিকটে এসেছিলেন কবে, 1442। এখানে পুরো মাসটা উল্লেখ করে দেন, কোন মাসে, জানুয়ারি মাসে, মানে একদম বছরের শুরুতেই। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে কালিকট বন্দরে এসে পৌঁছান নভেম্বরে 1442 খ্রিস্টাব্দে। তাহলে গাড়ি মানে ওনার জাহাজ ছেড়েছিল কোথায়, জানুয়ারি, আর পৌঁছাচ্ছে কবে, নভেম্বর। তাই জানুয়ারির পর কি হচ্ছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কত মাস, 10 মাস। আমি বলেছিলাম দেখবে 6 মাস, 7 মাস, 8 মাস, বছরের পর বছর তারা কি করতো, শুধু জলপথে যাতায়াত করতো, তাই না। জীবনে এর সঙ্গে কত পর্যটক যে ওই জলদস্যুদের হাতে পড়ে যে লুটপাট করে তারা মৃত্যুবরণ করে, তার কোনো ঠিক নাই। বলছে তখন আরব, চীন, পর্তুগাল এবং প্রভৃতি দেশে বণিকরা কালিকটে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছেন। বারবার কালিকট কথাটা আসছে। তাহলে কালিকট কি, আগের দিনকে আমরা আলোচনা করেছি, কালিকট কি একটা খাবারের নাম নাকি না, কালিকট হচ্ছে একটা বন্দর, অর্থাৎ নৌকা স্টেশন, যেখানে বড় বড় নৌকাগুলো, তাই তো, ওখানে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ ঘুরতে ফিরতে যাওয়ার জন্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য। মানে মধ্যপ্রাচ্য দেশের এবং ইউরোপ দেশগুলোর মধ্যে যত রকম ব্যবসা বাণিজ্য আছে, সমস্ত ব্যবসা বাণিজ্য এই কলকাতার এই বড় কালিকট বন্দরের মধ্যেই চলতো। যেমন আমাদের দেখবে এখন বর্তমানে, তখন তো জলপথ ছিল, এখন স্থলপথ। বর্তমানে দেখবে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে দেখবে তোমার কি বলে এটাকে জানো, শিয়ালদহ স্টেশন। হাওড়াতে মানুষের আগমন বেশি হয়, কিন্তু শিয়ালদাহতে দেখবে মালপত্র বেশি কি হয়, যাতায়াত হয়, এবং ওখানে সব থেকে ব্যস্ততম শিয়ালদাহ। জনগণ, তাহলে আমরা আব্দুর রাজ্জাকের যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে জানবো যে ভারতের তখনকার দিনে জনগণরা কেমন ছিল। বলছে কালিকটের আদিবাসীদের দেখে রাজ্জাক বিস্মিত হয়ে যান। তিনি লিখেছেন এই দেশের মানুষেরা ঘন কৃষ্ণবর্ণ। তাহলে তাদের গায়ের রং কেমন ছিল, কৃষ্ণবর্ণ। এই কৃষ্ণবর্ণ হওয়ার কারণ কি, দুটো হতে পারে, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান অর্থাৎ আবহাওয়া, আর একটা হতে পারে অত্যধিক রোদের পরিশ্রম। হয় কি হয় না, মানুষ হয় দেখবে। তাহলে কি হচ্ছে কৃষ্ণবর্ণ। এরা কোমরের তলায় হাঁটুর উপর পর্যন্ত একখণ্ড কাপড়ের ল্যাঙ্গট পরে থাকতেন। এটা দেখবে আমাদের অলবিরুনিও বলেছিলেন, দেখবেন এই কথাটা বলেছিলেন। শরীরের বাকি অংশ থেকে সম্পূর্ণ অনাবৃত, একদম সেম কথা। রাজারা পর্যন্ত এরকম পোশাক পরতেন। তাদের এক হাতে থাকে একটি ধারালো ছোড়া এবং অন্য হাতে থাকে একটি ঢাল। রাজা থেকে ভিখারি সকলে একইভাবে চলাচল করেন, তবে মুসলমানরা ছিলেন এখানে কি স্বতন্ত্র, মানে ওদের পোশাকটা একটু আলাদা ধরনের। কেন না, ভারতের যে মুসলমান তারা তো আগত মুসলমান, তাদের তো জন্মক্ষেত্র মুসলমান ভারতে নয়, তারা অন্যান্য দেশ থেকে এসেছে। তাহলে তাদের সেই দেশের যে পোশাক, সেই পোশাকটা তারা কি করতো, পরতো। কিন্তু ভারতীয় পোশাক হিসাবে কি পরা হতো, এই ধরনের নিচেতে একটা ছোট্ট একটা কাপড় পরা হতো, তাই না, এটা বলা হয়েছে। এরপর চলে আসছে রাজা ও তার সঙ্গে সাক্ষাৎকারের বর্ণনা। মানে কেউ যদি বিদেশি আসতো, পর্যটক বা ব্যবসায়ী বা বণিক, তারা রাজার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করতো তার বর্ণনা উনি দিয়েছেন। বলছে কালিকটের শাসকের সঙ্গে 3 দিন পর রাজাকের সাক্ষাৎ ঘটে। রাজার বর্ণনা, বলছে রাজার বর্ণনা প্রসঙ্গে রাজা লিখেছেন যে অন্যান্য লোকেদের মতো রাজাও খালি গায়েই থাকেন। বললাম না একটু আগে, রাজাও এই ধরনেরই থাকতেন, কিন্তু পার্থক্য শুধু এক জায়গায়, এরা গরিব বলে এদের শরীরে কোনো গহনা থাকতো না, আর রাজার শরীরে অনেক মূল্যবান দামি ধাতু স্বরূপ গহনা থাকতো। স্থানীয় মানুষজন তাকে সামুরি বলে। তাহলে পরীক্ষা আসতে পারে সামুরি কি, রাজাকে বলা হয় কি সামুরি। বলছে কালিকটে সামুরি অর্থাৎ শাসক মারা গেলে তার ছেলে, ভাই বা অন্যান্য আত্মীয় হিসাবে সিংহাসনের অধিকার পান না, মানে পায় না। হিসাব মতো রাজার ছেলে কি হয়, রাজা হয়। কিন্তু এই কালিকটের যে রাজা, সেই রাজা মরে গেলে তার কোনো
যে পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ বলবো না, তার যে পিঢ়ি মানে সন্তান সন্ততি ভাই এরা কেউ কি হতে পারতো না, তারা সেই সিংহাসনের অধিকার হতে পারতো না, অর্থাৎ সামরির অধিকারী হন তার বোনের কি সন্তান। এটা একটা লেটেস্ট জিনিস আমরা জানলাম। হিসামতো কি হয়, ছেলের ছেলে হয়, কিন্তু ওইটা না জেনে যে মরবে তার যে বোন থাকবে তার যে বোনের সন্তান সে হবে। যাই হোক, এটা ওদের সিস্টেম, নিজেদের মতো করে রেখেছে আর কি। তারপর আসছে রাজ্জাক সবাই উপবিষ্ট হলে মির্জা শাহরুখের চিঠি সবাই পড়া হয়। এর পাশাপাশি শাসককে প্রদান করা হয় ঘোড়া, সোনার তৈরি পোশাক, তাই তো, নয়রোজি টুপি ইত্যাদি উপহার এবং সামগ্রী। দেখো এরপর চলে আসছে ওর বই রাজ্জাক এর বিবরণী। বলছে বই থেকে কি কি পাবো আমরা, বলছে কালিকট এবং বিজয়নগর পরিভ্রমণের অভিজ্ঞতা রাজ্জাক তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আর কি থাকছে এই গ্রন্থটির নাম, গ্রন্থের নাম হচ্ছে মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহুরিন নাম। বলছে বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে, 450 পৃষ্ঠা বিশিষ্ট এই গ্রন্থে প্রায় 45 পৃষ্ঠা জুড়ে রয়েছে ভারতের কি বর্ণনা। তাহলে 450টার মধ্যে 45 পৃষ্ঠায় শুধুমাত্র ভারতের বর্ণনা আছে। তারপরে বলছে দক্ষিণ ভারতের সমাজ সংস্কৃতি এবং পঞ্চদশ শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কিত নানান তথ্য রয়েছে এই গ্রন্থে। এরপর চলে আসি ভারতের শহরের বর্ণনা দিয়েছেন উনি। ওই যে 450টা পেজের মধ্যে কতগুলো পেজে বললো, 45টা পেজের মধ্যে আছে ভারতের যে শহর, সে শহরের বর্ণনা দেওয়া আছে। বলছে বিজয়নগর, তাহলে বিজয়নগর কি ছিল, বিজয়নগর একটা শহর। তাহলে বিজয়নগর ছিল এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শহর। আব্দুর রাজাক এই শহরে প্রশংসা করে লিখেছেন যে বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কোথাও শোনানো হয়নি। এরপর চলে আসছে নির্দিষ্ট দূরত্ব। নির্দিষ্ট দূরত্ব অন্তত 7টি প্রাচীর দিয়ে ঘেরা এই শহর। তাহলে আবার পরীক্ষা আসতে পারে বিজয়নগরে কতগুলি প্রাচীর ছিল, 7টি। প্রতিটি প্রাচীর বা দুর্গ দিয়ে, প্রতিটি প্রাচীর দুর্গ দিয়ে কি থাকতো, সুরক্ষিত থাকতো। দুর্গ মানে কি, দরজা তো, বিশাল বড় বড় যে দরজা সেগুলো দিয়ে সুরক্ষিত থাকতো। তারপর আসছে অর্থনৈতিক অবস্থা, মানে ওনার ওই সময়ে দেখা ভারতের অর্থনীতির অবস্থা কেমন ছিল। যেমন আজকে বর্তমানে 2026 সালে ডলার আকাশছুঁই, তাই তো, প্রায় 94-95 টাকা চলে গেছে, 97-98 পর্যন্ত চলে গেছে ডলার। তখন ভারতের এরকম অবস্থা কেমন ছিল, মানে আর্থিক দিকটা কেমন ছিল। বলছে রাজ্জাক ম্যাঙ্গালোর থেকে হাঁটা পথে বিজয়নগরে আসার সময় বহু জনবহুল গ্রাম দেখেছিলেন। এখানে প্রচুর ধান এবং অন্যান্য সবজি চাষ করা হতো। তুলা চাষের অর্থাৎ কার্পাস ছিল। মানুষ ছিলেন সচ্ছল এবং সুখী। এই সময় ধনী দরিদ্র কারিগর সকলে কান, গলা, বাহু, কবজি ও আঙ্গুলে রত্নখচিত সোনার অলংকার পরতেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সময় মানুষদের মধ্যে যথেষ্ট অর্থ ছিল এবং তারা স্বাধীন মনে ছিল, স্বাধীনভাবে সেগুলিকে হতো পরিধান করতে পারত। এছাড়া উনি বর্ণনা করেছেন বাণিজ্য, তাই তো, কি বলছে না বিজয়নগরে প্রায় 300টি ছোট বড় বন্দর ছিল। কতগুলো, তাহলে পরীক্ষায় আসতে পারে আব্দুর রাজাকে বর্ণিত টোটাল ভারতের কতগুলি, বিজয়নগরে কতগুলি বন্দর ছিল, কতগুলি, প্রায় 300টি। এই বন্দরগুলি থেকে পারস্য এবং ইউরোপের নানা দেশের সঙ্গে কি চলতো, বাণিজ্য। বলতাম না মধ্যপ্রাচ্যের এবং ইউরোপ দেশগুলোর মধ্যে। রপ্তানি পণ্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছিল বস্ত্র। তাহলে কি কি রপ্তানি করা হতো, বস্ত্র, চাল, লোহা, গন্ধক, সুস্বাদু মশলা আমদানি করা হতো, মূলত আরবি, ঘোড়া, চীনা, তাই তো, ভেলভেট, রেশম ইত্যাদি। এরপর থাকছে মুদ্রা ব্যবস্থা, কিভাবে আদান প্রদান করা হতো। যেমন আজকে 2026 সালে কিভাবে আদান প্রদান করা হয়, হয় ফোনপে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে, অথবা কি আছে কয়েন, অথবা কি আছে নোট আছে। তো তখনকার দিনে কি ছিল, বলছে বিজয়নগরে 3 ধরনের মুদ্রার কথা রাজ্জাক বলেছেন, যথা বরাহ, পেরতাপ এবং ফেনম। দেখি কি কি এগুলো। বলছে বরাহ ছিল সবচেয়ে বেশি মূল্যের মুদ্রা, এর অর্ধেক মূল্যের মুদ্রা হলো পেরাতাপ। আবার পেরাতাপের 1/10 মূল্যের মুদ্রা ছিল ফেনম। ফেনমের ব্যবহার ছিল সর্বাধিক। এছাড়াও ছিল রূপোর মুদ্রা তার এবং তাম্র মুদ্রা জিতল। আব্দুর রাজাকের মধ্যে মন্দিরগুলো কেমন ছিল, বলছে আব্দুর রাজাক ম্যাঙ্গালোর থেকে প্রায় সোয়া এবং মাইল বা 3 পারসঙ্গ, তাই তো, প্যারাসঙ্গ দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতি দূরে তিনি এক অপূর্ব সুন্দর দেব মন্দির দেখতে পান। এক কথায় উনি একটা ভালো দেব মন্দির দেখতে পান। বলছে এর দৈর্ঘ্য এবং প্রস্থে প্রায় 10 গজ বিশিষ্ট এবং 5 গজ উচ্চ এই মন্দিরকে তিনি বিশ্বের অদ্বিতীয় বলে উল্লেখ করেছেন। দেখি বিজয়নগরে আর কি বলা আছে। বলছে বিজয়নগরে রাজা দ্বিতীয় দেবরায়ের আহ্বানে
আব্দুর রাজাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন। আবার একটা শর্ট প্রশ্ন পেলাম, দেখো এতগুলো পড়ে কিছু কিছু শর্ট পাচ্ছি, এখান থেকে বেশি শর্ট আসছে না। সব থেকে বেশি শর্ট পেয়েছিলাম আমরা কোথায় বলতো, অলবিরুনি থেকে সব থেকে বেশি শর্ট পেয়েছিলাম। তাহলে পরীক্ষা এরকম আসতে পারে যে আমাদের আব্দুর রাজাক কোন রাজার আহ্বানে উনি ভারতে আসেন বা ওনার রাজ্যে আসেন? কোন রাজা বলো? দেব রায়। নামটা কি? দেব রায়ের আহ্বানে আব্দুর রাজাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন। জাহাজে করে ম্যাঙ্গালোরের বন্দর ও সেখান থেকে হাঁটা পথে তিনি বিজয়নগরের দিকে রওনা হন। অবশেষে 1443 খ্রিস্টাব্দে এসেছিলেন। কবে? 1442 এসেছিলেন ভারতে। কত? 1442। 1443 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রাজ্জাক বিজয়নগরের কি হন? উপস্থিত হন। উনি এসেই দেখেন রাজার বর্ণনা, মানে উনি রাজাকে কিভাবে দেখেছিলেন। দেখো আমরা তো কেউ জানতে পারবো না। এই মানুষগুলোর যে বর্ণনা বা সাধারণ মানুষের যে বর্ণনা, সেগুলোকে বলে কিংবদন্তি। তাহলে এই যে কিংবদন্তির বর্ণনা থেকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ তখনকার দিনে রাজা এরকম ছিল। এবার এরকম আব্দুর রাজাকের মতো ওই সময়ে আরো যে সমস্ত পর্যটকরা বর্ণনা করেছেন তাদের সঙ্গে যদি বেশি বেশি মাত্রায় কি থাকে, মিল থাকে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি 100% যে হ্যাঁ এই বর্ণনার মধ্যে কোনো ফেক নেই, অরিজিনাল আছে। কারণ আমি বলেছি যে কিছু পেশাদারী ঐতিহাসিক আছে, তারা কি করে রাজার কাছ থেকে মুনাফা নিয়ে, রাজা হয়তো দেখা গেলো বদমাস রাজা, দেখলো যে আমার ইতিহাসটা ভালো থাক, যে একটা সুন্দর করে একটা মানে বাড়িয়ে চড়িয়ে একটা ভালো ধরনের একটা ইতিহাস লিখে রেখে দিল। এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে, প্রুফেবল হয়েছে দেখবে। রাজার বর্ণনা বলছে রাজ্জাক লিখেছেন যে বড় ঘরে রাজা বসেন, তাতে ছিল 40টি থাক। কতগুলো? 40টি থাক। সিংহাসনে অসীন রাজার দুই পাশে ব্রাহ্মণ এবং অন্যান্য জাতির লোক সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে। রাজার গায়ের রং জলপাইয়ের মতো, খালি গায়ে সাটিনের উত্তরীয়, গলায় মহাকর্ষ মুক্তার গলাবন্ধ। তিনি লম্বা, সুমাট এবং সুন্দর। অবশ্যই রাজাদের গঠন আমরা কম বেশি দেখেছি। এবার চলে আসবো আমরা রাজ্যের ভিতরে যে বাড়িগুলো, সে বাড়িগুলো কেমন। প্রথমে কবে এসেছিল সেটা বলা হলো, তারপরে রাজার কেমন বৈশিষ্ট্য সেটা বলা হলো, এরপর বাড়িগুলো কেমন সেগুলো বলা হবে ভিতরে। বলছে রাজ্জাক লিখেছেন যে রাজা দ্বিতীয় দেবরায়ের, যাত্রার নয়, তাহলে কার? দেখো প্রত্যেকটা কথা মনে রাখবে, প্রত্যেকটা পর্যটক একটা নির্দিষ্ট রাজার আমলে এসেছে। তাহলে এগুলো কিন্তু একটা প্রশ্ন। তাহলে 5 জন পর্যটকের আপনার টেবিলের মধ্যে এন্ট্রি করতে হবে আমাদেরকে। কি লিখতে হবে না, এই পর্যটক কোন রাজার আমলে আছে, সালটাও থাকবে এবং এই রাজার আমলে। তাহলে এখানে বিজয়নগরে যে রাজা ছিল সে রাজার নাম কি? দেবরায়, তাই তো? সেই দেবরায় রাজ্জাক সিংহাসন লিখেছেন যে রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তপুরে 700 কি ছিল? রানী এবং উপপত্নী ছিলেন। কতগুলো? 700। দেখো রানী বলেছে, রানী মানে ওর বউ নয়, আরো তো ভাইয়েরা আছে, মানে বংশটা তো অনেক বড়। তাহলে বংশ যদি অনেক বড় হয় তাদের তো সব সন্তান সন্ততি আছে। তাহলে প্রত্যেকের ওই রাজবাড়িতে অবস্থিত প্রত্যেকটা মেয়েকে তাদের পরিবারে রক্তের সম্পর্ক যারা আছে তাদের প্রত্যেকটা স্ত্রীকে কি বলা হবে? রানী বলা হবে না? তাহলে কম বেশি এরকম 700, মানে বলতে চাইছেন উনি যে পরিবারটা কত বড় এবং একসঙ্গে থাকতো। 700 রানী এবং উপপত্নী ছিলেন। এবং মানে এক উপপত্নী কথা কেন বলছে, এক একটা রাজার একাধিক কি ছিল? বউ ছিল, সেই হিসাবে উপপত্নী কথাটা উনি বলেছেন। তারপর আসছে দেওয়ানখানা। বলছে রাজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন সে দেওয়ান পদে ছিলেন লকনা দন্মায়ক। দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এরা তো বিদেশি, তাহলে সেই হিসাবে এদেরকে এই রাজ্যে আহ্বান জানিয়ে তাদেরকে দেখানো ভিতরের সমস্ত কারুকার্য, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক, তাদের পরিচ্ছদ, তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক, তাদের যে পত্নী, এসব দেখানো কি দরকার ছিল? তাই তো আজকে সমাজে ওই জিনিসটা একটু পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে বলি, আজকে যে ব্লগার যারা আছে, ব্লগ যারা করে, তখনকার দিনে এরা ছিল, এদেরকেও এক ধরনের কি বলতে পারো? ব্লগার। কেন ব্লগাররা কি করে? যেমন ফুড ব্লগার আছে, দেখবে আছে কি নেই? ওরা কি করে কোন দোকানের সব থেকে ভালো খাবার আমি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সেখান থেকে কী করতে পারি, দেখতে পারি। তাহলে এদের অবদান আছে না নাই? 100% অবদান আছে। আজকে আমরা যত জ্ঞান পেয়েছি তার 80% জ্ঞান দেখবে এই ব্লগারদের কাছ থেকে আছে। কারণ তারা সুন্দর করে ভিডিওগুলো তুলে আমাদের সামনে কি করে উপস্থাপন করে, তাতে সেটা সত্যই হোক আর কিছুটা সত্য তো অবশ্যই আছে, সঙ্গে কিছু মিথ্যাও কি আছে, ওখানে মিথ্যাও গল্প বলা থাকে। 99 টাকায় 18টা আইটেম খাবার দাবার হতে পারে, তাহলে একটা মিথ্যা। কিন্তু দোকান থেকে জানতে পারলাম, তার লোকেশন জানতে পারলাম, হ্যাঁ এরকম ধরনের দোকান হয় বা এই ধরনের খাবার পাওয়া যায়। তাহলে এখানে দেখ ব্লগারদের মধ্যে যেমন এরকম ছিল, সেরকম পর্যটকদের মধ্যেও কিন্তু এরকম কিছু সত্য মিথ্যা ছিল। তাহলে এই জন্য এদেরকে আহ্বান করতেন রাজা যে আমার যে কর্তৃত্ব,
আমার যে প্রতিভা, আমার সঙ্গে প্রজাদের কেমন সম্পর্ক, আমি মরে যাওয়ার পর সারা পৃথিবীর মানুষ আমার সম্পর্কে, আমার রাজ্য সম্পর্কে পড়ুক এবং জানুক, ওই জন্য এদেরকে ডেকে পাঠানো হতো। বুঝতে পেরেছি ঠিকঠাক? এরপর চলে আসতে দেখো, এই সাম্রাজ্যের দেওয়ান বিশেষ শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করতেন। আর কি বলছে, রাজা রাজপ্রাসাদের বাম দিকে ছিল দেওয়ানিদের বিশাল দপ্তর। দেওয়ানি মানে যারা কি করে, লেখালেখি করে, তাই তো, হিসাব রক্ষকের মতো। বেশ, এরপর চলে আসবো মহানবমী উৎসবের বর্ণনা, দেখি কি বলছে। মহানবমী উৎসবের বর্ণনা বলছে, বিজয়নগরের দ্বিতীয় উৎসবগুলির মধ্যে প্রধান ছিল মহানবমী উৎসব। আব্দুর রাজাক দ্বিতীয় দেবরায়ের আমন্ত্রণে এই উৎসব প্রত্যক্ষ করেন। বলছে রাজ্জাক লিখেছেন যে রাজার আদেশে সকল প্রদেশ থেকে সামন্ত রাজা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা উৎসব উপলক্ষে রাজপ্রাসাদে উপস্থিত হতেন। তারা অসংখ্য প্রায় 1000 সুসজ্জিত হাতি নিয়ে আসতেন। কতগুলো হাতি? প্রায় 1000। এগুলো যদিও পরীক্ষা আসবে না, মানে হাতি থাকতে এটা বলা হবে আর কি। মানিমণিক্য শোভিত এবং কারুকার্যময় সিংহাসনে বসে রাজা উৎসব উপভোগ করতেন। স্বয়ং রাজ্জাক ও তার সঙ্গী সাথীদের স্থান হয়েছিল 7 তলায়। তাহলে রাজ্জাক কত তলায় ছিলেন? 7 তলায়। তারা নাচ, গান, জাদুর খেলা, হাতির খেলা ইত্যাদি প্রত্যক্ষ করতেন। সবশেষে রাজা দামি বস্ত্র ও স্বর্ণমুদ্রা দিয়ে কলাকুশলীদের পুরস্কৃত করতেন। তাহলে দেখো, রাজার মধ্যে গুণ ছিল। যারা এখানে কলাকুশলী মানে যারা খেলা দেখাতো, সে জাদুকরই হোক বা অন্য কিছুই হোক, তাদেরকে আবার সঙ্গে মানে সব প্রোগ্রামের শেষে কি দেওয়া হতো? একটা করে গিফট দেওয়া হতো। সব বাইকে কিন্তু উনি দিতেন। আর রাজাদের গিফট ऐसा নেই রে বাবা, 5 টাকার কুরকুরে নয়, হ্যাঁ, মহামূল্যবান হতো। মহা মানে মহামূল্যবান।